ডিসপ্লেসমেন্ট পাম্পের একটা ক্যাটাগরি হলো রোটারি পাম্প। তো রোটারি পাম্পটা হইল gears, cams or screws immersed rotating in the opposite direction in the casing and force the water around and out in each revolution. বলতেছে এই টাইপের পাম্পে একটা কেসিং থাকে, একটা কেসিং এর মধ্যে দুইটা অপোজিট ডিরেকশনে রোটেট করা গিয়ার থাকে, ক্যামস থাকে বা স্ক্রিউ থাকে। তাদের এই রোটেশনের মাধ্যমে কি হচ্ছে, আমার ওয়াটারটা একটা সার্টেন অ্যামাউন্ট সহ ইনলেট থেকে আউটলেটে রোটেট করে যাচ্ছে। এখানে বিষয়টা কি খেয়াল করো, এটা হলো আমাদের ইনলেট, এটা হলো আমাদের আউটলেট। তো এইটা আমাদের কেসিং, তোমরা বুঝতে পারতেছো, আর মাঝখানে দুইটা ক্যাম আছে যেটা অপোজিট ডিরেকশনে ঘুরতেছে, দুইটা অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। এদের মধ্যে যে টুথ আছে দেখো, এটার একটা টুথ, এটা একটা টুথ। তো ওয়াটার যখন ইনলেটে প্রবেশ করে, ওয়াটার যখন ইনলেটে, তো সার্টেন অ্যামাউন্ট একটা ওয়াটার এই টুথের মধ্যে কি হয়ে যায়, প্রবেশ করে। যখন এই স্ক্যামটা ঘুরতে থাকে তখন দেখো কিছুক্ষণ পর এই এমএসড ওয়াটারটা, যে পানিটা আসে জমা আসে, সেটা এই লোকেশনে আসে, কিছুক্ষণ পর এই লোকেশনে আসে, কিছুক্ষণ পর এই লোকেশনে আসে, কিছুক্ষণ পর এই লোকেশনে আসে। মানে এই স্ক্রিউটা ঘুরতেছে, স্ক্যামটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ওই সার্টেন অ্যামাউন্টের পানিটাই এই ইনলেট থেকে এর মধ্যে বন্ধ দশায় কেসিং এর ইনটাচে ঘুরে এ পাশে চলে এসে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা রোটারি পাম্প। তো ওয়াটারটাকে ডিসপ্লেস করা হচ্ছে এই টুথগুলোর মাঝখানে, তাই না? এই টুথগুলোর ভিতরে যে রুট জায়গাগুলো আছে, রুট স্পেস, এই রুট স্পেসের মধ্যে পানি জমে, সেই পানিটা ধীরে ধীরে ইনলেট থেকে আউটলেটে পাস করা যায়। তো এটা হলো একটা রোটারি পাম্প। তো আমরা যদি রোটারি পাম্প একটু দেখি, রোটারি পাম্পগুলোকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। কারণ যে এই প্যানেলটা যেটা ঘুরতেছে, যে প্লেটটা, ঠিক আছে, সেটা গিয়ার হইতে পারে, স্ক্রিউ হইতে পারে, ক্যামস হইতে পারে, এক্সেট্রা হইতে পারে। তো দেখি আমরা যে একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখলে হয়তো ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। তো রোটারি পাম্পের ক্লাসিফিকেশন হলো যে প্লেটটা আমার ঘোরে, যে গিয়ারটা ঘোরে, সে গিয়ারটা ডিফারেন্ট নাম থাকতে পারে, ডিফারেন্ট কনফিগারেশনে থাকতে পারে, স্ক্রিউ, গিয়ার, স্লো, ভেন্স, এক্সেট্রা। আমরা যদি স্ক্রিউ পাম্পের কথা দেখি, তো এই হোয়াইট এই ইয়েলোটা হলো আমাদের মোটর, ইলেকট্রিক মোটর বা ডিজেল মোটর, আর এই গ্রিনটা হলো আমাদের পাম্প, এটা হলো আমাদের রোটারি পাম্প। এখানে দেখো ইনলেটে ওয়াটারটা, এখানে একটা দুইটা স্ক্রিউ আছে, একটা স্ক্রিউ দুইটা স্ক্রিউ, আর স্ক্রিউর মাঝখানে রুট থাকে। তো ওয়াটারটা যখন ইনলেট দিয়ে প্রবেশ করতেছে, সেই ওয়াটারটা একটা স্ক্রিউর মধ্যে ইনসার্ট করছে। ওয়াটারটা দেখো একটা স্ক্রিউর মধ্যে প্রবেশ করতেছে, সেই স্ক্রিউ আবার ধীরে ধীরে রোটেশনের কারণে সামনের দিকে পাস করতেছে, যার কারণে পানিটাও আমার সামনের দিকে পাস করতেছে। তো উপরেরটাতে একটা ইনলেট থেকে দুইটা ইনলেট থাকে, দুইটা ইনলেট থেকে আমার স্ক্রিউর মধ্যে পানিটাকে পাস করানো হয়। দেখো এই মোটর যখন চলতে থাকে, এই মোটরের এগেনস্টে আমাদের একটা কি থাকে, শ্যাফট থাকে। ঠিক আছে, এই শ্যাফটটা কি করে দেয়, এই স্ক্রিউগুলোকে কি করতে হয়, রোটেট করতে সহায়তা করে। এখানে একটা দেখো বিয়ারিং আছে, তো এই বিয়ারিংটা কি করে, এই শ্যাফটটাকে একটা সার্টেন লোকেশনে স্টেবল রাখে। তো আমরা যদি গিয়ার ক্যামটা দেখি, এটা মোটর, মোটরের এটা হলো শ্যাফট। এই মোটরের শ্যাফটটা আমার রোটেট করায় কাকে, এই গিয়ারকে। মোটরের শ্যাফটটা কি করায়, এই গিয়ারটাকে রোটেট করায়। তো মোটরের কাজটাই হয়ে গেল এই শ্যাফটটাকে ঘোরানো, শ্যাফটের সাথে আমার গিয়ার থাকে। ওয়াটার যখন আসে তখন দেখো পাসটা হচ্ছে কিভাবে, ওয়াটারটা যে কোনো একটা সাইজের মধ্যে দিয়ে যে কোনো একটা রুটের মধ্যে ঢুকে সেই রুটটাই আবার আউটলেটে ওয়াটারটাকে কি করে দিচ্ছে, পাস করে দিচ্ছে। তো এই টাইপের রোটারি পাম্পের কাজটা হয়ে গেল কি, ওয়াটারটাকে সার্টেন অ্যামাউন্টে, ধরো এখানে 10 লিটার পার মিনিটে ওয়াটার ঢুকতেছে, তো স্ক্যাম বা কিউ এমনভাবে রাইলা যে 5 লিটার লিটার পার কিউব সেকেন্ড টাইম, লিটার পার সেকেন্ড টাইমে ওয়াটারটাকে কি পাস করে দেবে। এরপর রোটেটর আছে, ইনলেটে পানি আসতে পারে। দেখো জাস্ট যে যা রোটেট করতেছে সেটার কনফিগারেশনের ডিফারেন্সের কারণে আমাদের এই রোটেটিং পাম্পটা ডিফারেন্ট নামে অভিহিত হচ্ছে। অল টাইম দেখো একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার এই রুটের মধ্যে জমা হচ্ছে এবং সেই রুটটা রোটেট করে
পাস করে যাচ্ছে। তো এখানে হইলো এই টাইপের রোটেটিং পাম্পের কারণে বা যে কোনো রোটেটিং পাম্পের কারণে আমরা বুঝতে পারবো যে আউটলেটে আমার আউটলেটে যে পরিমাণ পানি বের হবে, আউটলেটে যে পরিমাণ পানি বের হবে সেই পানির পরিমাণটা অলওয়েজ কি থাকে, সেই পানির পরিমাণটা অলওয়েজ থাকে কি সেম অ্যামাউন্টের থাকে। তো আউটলেটে পানির ডিসচার্জ রেটটা কখনো কমে না বা বাড়ে না, একটা কনস্ট্যান্ট থাকে। তো এখানে বলতেছে displace definite quantity of liquid with each revolution of the pumping element. So if the delivery pipe is blocked, the pressure raised to a high value which can damage the pump. বলতেছে এই তুমি একটা সার্টেন রেভলিউশনে, ধরো রেভলিউশন করতেছো 30 রেভলিউশন পার মিনিট, এই রেভলিউশনে তুমি যদি এই পাম্পটাকে অপারেট করো তাহলে যে দেখবো অলওয়েজ একটা যতটুকু পানি সে নিবে ঠিক ততটুকু পানি বের করে দিবে, তার ডিসচার্জ রেট সমান থাকবে। কিন্তু এই ডাউনস্ট্রিমে যদি কখনো ক্লগিং ঘটে, ক্লগিং ঘটলে কি করবে, পানিটা সামনের দিকে যেতে পারবে না, পানিটা যেহেতু ক্লগড ওয়াটার এখানে স্টেবল আছে, পিছন থেকে আবার পানি আসতেছে, তখন হয়ে যেতে কি পারে কি এখানে একটা হিউজ একটা প্রেশার ক্রিয়েট হতে পারে, যেটা কিনা আমার পাম্পের জন্য ক্ষতিকর। এখানে একটা কথা বলছে রিকোয়ার্স নো ভালভ অ্যান্ড সেলফ প্রাইমিং। সেলফ প্রাইমিং বলতে কি বোঝাচ্ছি, যখনই কিনা আমাদের সাকশনের কোনো অবস্থা আসবে, যখনই কিনা আমরা বলতেছি ভ্যাকুয়ামের কারণে আমার ওয়াটারটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা হয় চেম্বারে, তখনই কিন্তু কি থাকে একটা লস থাকে, কারণ এয়ারটাকে তো ডিসপ্লেস করার জন্য আমরা পাম্প তৈরি করি নাই, তাই না, আমরা পানিটাকে পাম্প মানে ডিসপ্লেস করার জন্য পাম্পটাকে তৈরি করতেছি। সেই সময়ে তোমাদের হ্যান্ড পাম্প বলো আর যে রিসিপ্রোকেটিং পাম্প আছে সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং বা ডাবল অ্যাক্টিং, সব রিসিপ্রোকেটিং পাম্পেই এয়ারটাকে দূর করে এয়ারের পরিবর্তে আমাদের পানি প্রথমে ইন্ট্রোডিউস করতে হয়, যেটাকে বলা হয় প্রাইমিং। তো রোটারি পাম্পে আমাদের এখানে কিন্তু ভ্যাকুয়াম ক্রিয়েশনের মাধ্যমে ওয়াটারটাকে ডিসপ্লেস করা হয় না, মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট করানো হয় ওয়াটারে। দ্যাটস ওয়াই এখানে আমাদের সেলফ প্রাইমিং এর কোনো প্রয়োজন নেই। বলো, as in their case rotation is substituted for reciprocating motion, they can be operated at a higher speed and thus large capacity with small size can be obtained. এখন বোঝাচ্ছে যে আমার এখানে রিসিপ্রোকেটিং পাম্পে ডিসচার্জটা বাড়বে যদি আমার রোটেশনটা বৃদ্ধি হয়। প্রতি রোটেশনে ধরো 2 লিটার 10 লিটার করে পানি সে যদি ডিসপ্লেস করে, প্রতি রোটেশনে ধরো 2 লিটার করে পানি ডিসপ্লেস করতেছে, তাহলে 1 মিনিটে যদি 10টা ডিসপ্লেসমেন্ট রোটেট করে তাহলে 10 গুণন 2 20 লিটার পানি সে ডিসপ্লেস করবে। কিন্তু আমি রোটেশন বাড়ায় যদি 1 মিনিটে সেটা 100 করতে পারি, তাহলে কি আবার 10 গুণ পানিটাকে সে কি করতে পারবে, ডিসপ্লেস করতে পারবে। ডিসপ্লেস করা মানে কি এই ইনলেট থেকে আউটলেটে পাস করে দিতে পারবে। তো এটাই বলতেছে তোমার রোটেশনের সংখ্যার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটুকু পানি কি করতে পারবে, ডিসপ্লেস করতে পারবে। তাহলে একই সাইজের পাম্প জাস্ট রোটেশন কম বেশি করার মাধ্যমে আমরা কম বা বেশি পানি কি করতে পারি, ডিসপ্লেস করতে পারি। ফ্লুইড ইজ প্রিভেন্টিং ফ্রম flowing back to the suction side of the pump by the meshing of the gears. তো বলতেছে রোটেশন আমার তো একদিকে ঘটে, তাই না, উপরেরটা একদিকে ঘটতেছে নিচেরটা আরেক ডিরেকশনে করতেছে, তো ওভারঅল দুই পাশটা দিয়ে আমার পানিটা কি করতেছে, পাস করতেছে। যেহেতু রোটেশনটা আবার রিভার্স করা হয় না আমাদের, মানে এক নাম্বার উপরের গিয়ারটা যেদিকে রোটেট করে নিচের গিয়ারটা তার অপোজিট, তো এই কনফিগারেশন অলওয়েজ মেনটেন করা হয়, যার কারণে ব্যাকফ্লো হওয়ার কোনো সুযোগ নাই। যদি সামহাও যদি উল্টা দিকে দিয়ে ঘুরাই দিতাম তাহলে আমাদের কি ব্যাকফ্লো হওয়ার পসিবিলিটি থাকতো। তো এতটুকুই ছিল আমাদের রোটেটিং পাম্পের কাজ। তো এখন আমরা সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে একটু আলোচনা করব। সেন্ট্রিফিউগাল পাম্প হইল মোস্ট কমন পাম্প যেটা আমরা ব্যবহার করি। তো সেন্ট্রিফিউগাল পাম্পটা হলো সেন্ট্রিফিউগাল যে ফোর্সের প্রিন্সিপাল আছে এটাকে কাজ করে আমাদের ওয়াটারটাকে কি করে লোয়ার এলিভেশন থেকে সাক করে নিয়ে হায়ার এলিভেশনে পাঠায় দেয়। তো এই সেন্ট্রিফিউগাল পাম্পের কিছু কিছু কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টগুলো একেবারে স্টেবল থাকে, মানে তাদের কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, তাদের কোনো রোটেশন ঘটে না। আর কিছু কিছু কম্পোনেন্ট আছে যারা নিজেরা রোটেট করতে থাকে। তো রোটেটিং কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে শ্যাফট অ্যান্ড ইম্পেলার। শ্যাফট বলতে বোঝাচ্ছে আমার যে মোটরের সাথে যে রডটা কানেক্টেড থাকে, মোটর
ভেতরে যখন ইলেকট্রিক এনার্জি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তখন কি করে, শ্যাফটটাকে রোটেট করায় এবং শ্যাফটটাও তখন রোটেট করতে থাকে। শ্যাফটকে ছবিতে দেখাইছিলাম আমরা, একটা বিয়ারিং একটা নির্দিষ্ট লোকেশনে ফিক্সড করে রাখে, কিন্তু ওই বিয়ারিং এর মাঝখানে শ্যাফটটাকে অ্যালাউ করে কি করার জন্য, রোটেট করার জন্য। তো এইগুলো হলো বিয়ারিং। তো বিয়ারিং একটা সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে ফিক্স থাকে, বিয়ারিং রোটেট করায় না, বিয়ারিং রোটেট করে না, বিয়ারিং এর মধ্যে দিয়ে আমাদের শ্যাফটটাকে রোটেট করতে সহায়তা করে। এরপর পুরো পাম্পটাকে একটা কেসিং দ্বারা কি করা থাকে, কভার করে দেওয়া থাকে। আর সেন্ট্রিফিউগাল পাম্পের মেইন কম্পোনেন্ট যদি বলি সেটা হলো ইম্পেলার, সেটাকে বলা হয় ইম্পেলার। ইম্পেলার হলো একটা ডিস্কের মতো, যে ডিস্কটা শ্যাফটের সাথে অ্যাটাচ থাকে। শিপটা কে থাকে আমাদের শ্যাফটের সাথে অ্যাটাচ থাকে। শ্যাফট যখন রোটেট করে তখন এই ডিস্কটাকেও আমাদের কি করে, রোটেট করায়। এই ডিস্কের রোটেশনের মাধ্যমে আমাদের কি হয়, ওয়াটারটাকে সাক করে নিয়ে আসে এবং পাম্প থেকে বের করে দেয়। আমি যদি একটু খেয়াল করি, এটা ইম্পেলার, তো ইম্পেলারের এই লোকেশনে মানে একবার আইতে, ইম্পেলারের সেন্টারে বা আইতে আমাদের ওয়াটারটাকে দিতে হয়। মানে ধরো তুমি একটা রিভার থেকে ওয়াটারটাকে পাম্প করবা, তো ওয়াটারটাকে একটা পাইপ অ্যাটাচ করতে হবে কি ইম্পেলারের আইয়ে, ইম্পেলারের আইয়ে, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়াটারটা কি হবে, ঢুকবে। আর পাম্পিং অপারেশনের কারণে রেডিয়ালি ওয়াটারটা কি বের হয়ে যাবে। তাহলে ওয়াটারটা পাম্পে ঢুকতেছে এই ডিরেকশনে, আর পাম্প থেকে বের হয়ে যাচ্ছে তার রেডিয়াল ডিরেকশনে বের হচ্ছে। মানে কি, এটা কি সেন্ট্রিফিউগাল অ্যাক্টিভিটির কারণে সেন্ট্রিফিউগাল ডিরেকশনে আমাদের কি করতেছে, ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প সম্পর্কে আমরা একটু ডিটেল পড়ার চেষ্টা করব। সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যাটাগরি আবার কত ধরনের হয় সেটা আমরা জানবো। তো সেন্ট্রিফিউগাল পাম্প কি বলতেছে, impeller is a wheel mounted on a shaft and provided with a number of vanes. When the impeller starts rotating, it creates suction at the eye of the impeller. তো ইম্পেলারটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়, ইম্পেলারটা দেখতে কিছুটা এরকম। ইম্পেলারের গায়ে কি থাকে, ভেন্স থাকে, VANS, ভেন্স থাকে। তো রিয়েল আমি যদি একটু ছবি দেখার চেষ্টা করি, এইরকম কিছুটা ইম্পেলার হয়। ইম্পেলারটা কি একটা ডিস্ক বা হুইলের মতো থাকে। তো এর গায়ে আমাদের কি থাকে, পাখার মতো অংশ দেওয়া থাকে। এখন পাখার মতো অংশতে তোমরা খেয়াল করো, এই দুইটা ভেনের মাঝখানে একেবারে আই বা ইম্পেলারের সেন্টারে সাইজ যত বড়, ইম্পেলারের সেন্টার থেকে যখন দূরে আউটলেটে সাইজ কি সেম না ডিফারেন্ট বলো তো? স্যার ডিফারেন্ট। এখন আমার কথা হলো, এর ওপর যদি আরেকটা তুমি প্লেট দিয়ে ঢেকে দাও, ধরো এই সাইজের একটা প্লেট দিয়ে এখানে ঢেকে দিলা, তাই না? তাহলে এখন বলো তো, এই জায়গাটাতে ক্রস সেকশনাল এরিয়া বড় নাকি বাইরের দিকে ক্রস সেকশনাল এরিয়া বড়? এর উপর ধরো একটা জাস্ট একটা ডিস্ক বসায় দিলা, ঢেকে দিলে কি এটা কি মাঝখানে একটা হলো টিউবের মতো হয়ে যাবে না? এর উপর তুমি যদি ধরো ঢেকে দিচ্ছ কিছু দিয়ে, জাস্ট এর উপরের অংশটা, তাহলে কি পুরোটা একটা হলো টিউবের মতো হয়ে যাবে না, টানেলের মতো ভিতরে? বুঝতে পারতেছো না? জি স্যার। টানেলের মতো। এখন বলতেছি, আমার কথা হলো যে টানেলটা তৈরি হবে, সেই টানেলের এন্ট্রিতে মানে এখানে ক্রস সেকশনাল এরিয়া বড় না আউটসাইডে ক্রস সেকশনাল এরিয়া বড়? এখানকার ক্রস সেকশনাল এরিয়া হবে এতটুকু, আর এখানকার ক্রস সেকশনাল এরিয়া হবে এতটুকু। এখন বলো ক্রস সেকশনাল এরিয়া বড় কোনটা? স্যার আউটসাইডে। আউটসাইডে বড়। এখন আমার কথা হলো, একটা পাইপের মধ্যে দিয়ে, ধরো একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে কোনো সেকশনে যদি ভেলোসিটি বেড়ে যায়, তা কি সেই সেকশনে কি প্রেসার কমে না বাড়ে? ধরো এখানে ভি ভেলোসিটিতে ওয়াটারটা পাস করতেছে, এই সেকশনে যদি ওয়াটারের ভেলোসিটি যা ছিল তার চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে কি তার বার্নওয়েলস থিওরেম অনুযায়ী তার প্রেসার কি বেড়ে যাবে না? আমরা কি জানি, কোন সেকশনের মধ্যে তো ওয়াটার ফ্লো করলে ভেলোসিটি বেড়ে গেলে প্রেসার কমে বা প্রেসার হেড কমে, আর প্রেসার হেড বেড়ে গেলে ভেলোসিটি হেড বাড়ে। এটা কি আমরা পড়ছি টুটুতে? প্রেসার আর ভেলোসিটির মধ্যে যে সম্পর্ক ছিল সেটা হলো কোনো সেকশনের মধ্যে দিয়ে
যদি ভেলোসিটি বেড়ে যায় তাহলে প্রেসার কমে, আর যদি ভেলোসিটি কমে তাহলে আমার কি হয়ে যাবে, প্রেসার কি হবে, বেড়ে যাবে। এতটুকু মনে রাখো। এখন কথা হলো তাহলে কি ভেলোসিটি বাড়লে, ভেলোসিটি যদি কমে তাহলে আমার কি হবে, প্রেসার বেড়ে যাবে, এটা মনে রাখো। এখন আমার কথা হচ্ছে আবার একই ডিসচার্জ কিউ সমান এরিয়া ইনটু ভেলোসিটি। এখন বলো ক্রস সেকশনাল এরিয়া বাড়লে সেম ডিসচার্জের জন্য ভেলোসিটি বাড়বে না কমবে? কিউকে আমার কনস্ট্যান্ট করতে হবে। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে কি ভেলোসিটি বাড়বে না কমবে? স্যার কমবে। ভেলোসিটি কমবে। তাহলে ভেলোসিটি যদি কমে প্রেসার কি হবে, বাড়বে না কমবে? স্যার বাড়বে। ভেলোসিটি আমার, প্রেসার আমার বাড়বে। তো এই প্রিন্সিপালটা এই ভেনে কাজ করে যে এটা হলো তো আমার শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে, তাই না? এট দ্য সেম টাইম এখানে আমার পানিটা আসবে, ইনলেটের পানিটা ঢুকবে। পানিটা ঢুকে যখন এই পুরো ডিস্কটা যখন রোটেট করতে থাকবে, এই ডিস্কটা যখন রোটেট করতে থাকবে তখন কি হবে, ওয়াটারটা ঢুকবে কম ক্রস সেকশনের মধ্যে দিয়ে, বের হয়ে যাবে বড় ক্রস সেকশনের ভেতর দিয়ে। তাহলে কি আমরা এই ভেন দিয়ে ওয়াটার যখন বের হয়ে যাবে তখন কি প্রেসার বাড়ার কথা না কমার কথা? ওয়াটারের খেয়াল করো, এখানে যদি একটা ওয়াটার প্রবেশ করে, ধরো এর ভিতরে একটা ওয়াটার প্রবেশ করলো, যে ওয়াটারটা প্রবেশ করবে এবং বের হয়ে যাবে তার কি ভেলোসিটি কমে যাবে ইনলেটের তুলনায়? এটা ধরো যদি ইনলেট হয়, এটা হলো আমার ইনলেট, ইনলেটে ওয়াটার ঢুকলো একটা সার্টেন ভেলোসিটিতে, আর আউটলেট দিয়ে ওয়াটারটা বের হয়ে গেল। তাহলে এখন আমাকে বলো যে ওয়াটারটা ঢুকতেছে তার ভেলোসিটির তুলনায় যে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে তার ভেলোসিটি কম হবে না বেশি হবে? স্যার যেটা বের হইতেছে ওটা কম হবে না? হ্যাঁ, কম হইলে কি প্রেসার কি বেশি হবে না কম হবে? স্যার প্রেসার বেশি হবে। প্রেসার বেশি হবে। তাহলে সিম্পল কথায় ইম্পেলারের এই রেডিয়াল ডিরেকশনে ওয়াটারটা কম প্রেসারে ঢুকতেছে আর কি বেশি প্রেসারে বের হয়ে যাচ্ছে। তো এই মেকানিক্যাল প্রিন্সিপালটাকে ব্যবহার করা হয়, আর এই ইম্পেলারটাই আমাদের পাম্পে ব্যবহার করা হচ্ছে। তো ইম্পেলারটা ব্যবহার করা হচ্ছে কিভাবে সেটা আমরা একটা ভিডিওতে দেখব। দেখো, এটা হলো আমাদের একটা সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পের এটা হলো কেসিং, এক্সটার্নাল যে মেটালিক পোর্শন থাকে সেটা কেসিং, আর মাঝখানে থাকে ইম্পেলার। আর ইম্পেলারের এটা শ্যাফট, সেন্ট আই যেটা আছে এটা শ্যাফট, এই শ্যাফট মোটরের সাথে কানেক্টেড। তো ইম্পেলারটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে? এই ইম্পেলারটা রোটেট করতে থাকে সেন্টারকে কেন্দ্র। তো এর উপরের প্লেটটাকে আমি সরাই দিই, তাহলে ভিতরে ভেনগুলো দেখতে হয় এরকম। সেন্টারের দিকে ভেনের ক্রস সেকশনাল এরিয়া ছোট, দেখো সেন্টার ক্রস সেকশনাল এরিয়া ছোট আর আউটলেটে ক্রস সেকশনাল এরিয়া বড়। তাহলে ওয়াটারটা যখন কিনা এই দিকে ঢুকবে কম ভেলোসিটি, বেশি ভেলোসিটিতে ঢুকবে, কম ভেলোসিটিতে বের হয়ে যাবে আর প্রেসার বাড়ে যাবে। এখন এই যে পোর্শনটাতে, এই পোর্শনটা হলো ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। কারণ কি, এই ইম্পেলার যখন রোটেট করে তখন এর ভেতরে থাকা যে বাতাস, সেই বাতাস এই ভেনগুলোর মধ্যে দিয়ে বের হয়ে চলে যায়। যখন ইম্পেলার রোটেট করে তখন বাতাসটা কি হয়ে যায়, এই ভেনগুলোর মধ্যে দিয়ে রেডিয়ালি বের হয়ে চলে যায় সেন্ট্রিফিউগাল ডিরেকশনে। আর মাঝখানে এর আই যেখানে আছে, আই বা সেন্টার, সেখানে নেগেটিভ প্রেসার তৈরি হয়, মানে অ্যাটমসফেরিক প্রেসারের তুলনায় কম প্রেসার তৈরি হয়। এখন ওই কম প্রেসারের জায়গায় একটা পাইপ দিয়ে তুমি যদি পানির সোর্সে কানেক্ট করে দাও, পানি তখন কি করবে, পাইপের মধ্যে দিয়ে কম প্রেসারের জায়গায় ছুটে যাবে, ঠিক না? কম প্রেসারের জায়গায় ছুটে যাবে। তো কম প্রেসারের জায়গায় যখন কিনা ছুটে যাবে, ছুটে যাওয়া মানে কি, ওয়াটারটাকে টেনে তোলা, ওয়াটারটাকে টেনে তোলা, সাকশন করা হোক। এখন যখন কিনা এই আইতে পানি চলে আসলো তখন বাতাসের পরিবর্তে এই ভেনগুলো দিয়ে পানিটা বের হতে থাকবে। তাহলে বিষয়টা কিরকম হবে, আমার ওয়াটারকে যখন এই আইতে অ্যাড করে দিব ওয়াটারটাকে, তখন হচ্ছে কি
ওয়াটারটা এই ভেলোসিটিতে এই দিক দিয়ে বের হতে থাকবে, এই দিক থেকে বের হতে থাকবে। দেখো পানি সাক করতেছে, ডিরেকশনে বের হচ্ছে, যেহেতু কেসিং এর কারণে বাধা পেয়ে সে আর কি করতে পারতেছে না, বাইরে বের হয়ে যাইতে পারতেছে না। সে তখন কেসিং তাদের যেদিকে ডাইরেক্ট করে দিচ্ছে টপ ডিরেকশনে, সেদিকে ওয়াটারটাকে তারা কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে। বুঝতে পারতেছো? তো ওয়াটার ঢুকতেছে একদিকে আর বের হয়ে যাচ্ছে আরেক দিকে। তো ভেলোসিটি আমার কমে যায় যখন কিনা বের হয়, প্রেসার হেডটা বেড়ে যায়। এখানেও দেখো এই ইম্পেলারের সাইজে কিন্তু ইম্পেলারটার এই পাশে যতটুকু কেসিং, তার অপোজিট ডিরেকশনে আউটসাইডের দিকে কেসিং এর সাইজ কিন্তু বড়, বেশি জায়গা। তো বারবার ওয়াটারটাকে যখন কিনা আমি বেশি ছোট সেকশন থেকে বড় সেকশনের মধ্যে দিয়ে পাস করাবো, তখন কি ভেলোসিটি কমতে থাকে এবং প্রেসার বাড়তে থাকে। এটাই হলো প্রিন্সিপাল, যে এই লোকেশনটাকে তাতে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের রোটেশনের জন্য, ইম্পেলারের রোটেশনের জন্য নেগেটিভ প্রেসার তৈরি হয়। যে নেগেটিভ প্রেসারের কারণে ওয়াটার সেই জায়গাটাতে সাকড হয়ে আসে, ছুটে চলে আসে। এরপর ইম্পেলারের রোটেশনের কারণে ওয়াটারটা লো ভেলোসিটিতে কনভার্ট হয়, দাস সে হাই প্রেসারে পাম্প থেকে বের হয়ে চলে যায়। এটাই হলো আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প। বুঝতে পারলাম? একটু বলো তো, আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। বলো, স্যার একবার বললে একটু স্যার ভালো হয়। আরেকবার বললে ভালো হয়। এখানে কয়েকটা জিনিস, দুইটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। একটা কথা হলো ওয়াটার যখন ছোট ক্রস সেকশনের মধ্যে দিয়ে পাস হয়ে বড় ক্রস সেকশন দিয়ে বের হয়ে যায়, তখন আমার কি হয়ে যায়, ভেলোসিটি কমে। ভেলোসিটি কমা মানে কি, ভেলোসিটি কমা মানে কি বলো তো বাবা? প্রেসার বাড়া না প্রেসার কমা? প্রেসার বাড়াছে। প্রেসার বাড়া, প্রেসার বেড়ে যাওয়া, তাই না? তো প্রথম কথা হলো ওয়াটারটা যখনই যে দিক দিয়ে পাস করুক, সে যদি কম ক্রস সেকশনের ভিতর দিয়ে ঢুকে বেশি ক্রস সেকশন দিয়ে বের হয়ে যায়, তখন সেখানে তার ভেলোসিটি কমে যাবে, প্রেসার বেড়ে যাবে। এইটা আমরা জানি। এখন কথা হলো আমার পাম্পে পানিটা আসবে কিভাবে, পাম্পে পানিটা আসবে কিভাবে, এটা হলো বিগ ডিল। পাম্পে আমার পানিটা আসতেছে কিভাবে, এটা দেখো, একটা সেন্ট্রিফিউগাল পাম্প। এই পাম্প হলো মোটর, আর এটা হলো কি আমাদের শ্যাফট। যে শ্যাফট এই সেন্ট্রিফিউগাল পাম্পের ভেতরে থাকা ইম্পেলারটাকে আমাদের কি করতে দিবে, রোটেট করতে দিবে। দেখো ডিফারেন্ট সাইজের, ডিফারেন্ট আকারের থাকে। এটা বলে ইন্ডাকশন মোটর। একটু দেখি, এটা হলো শ্যাফট আর এটা বিয়ারিং। এই বিয়ারিংটাকে কি করে, এই শ্যাফটকে নিজের জায়গা থেকে ধরে থাকতে সহায়তা করে, আর এর টপে থাকে একটা ইম্পেলার। এই ইম্পেলারটা হলো আমার মোটরের অংশ। তো শ্যাফট যখন রোটেট করে মোটর থেকে, তখন ইম্পেলারটাও আমার কি করতে থাকে, রোটেট করতে থাকে। আচ্ছা, ইম্পেলারের কি থাকে, ভেতরের দিকে ভেনগুলোর মাঝামাঝি ক্রস সেকশনাল গুলো ছোট, আর বাইরের দিকে ক্রস সেকশন গুলো বড়। যেহেতু কারণ ইম্পেলারের টপটাকে ঢেকে দেওয়া হয়, মাঝখানে অ্যাকচুয়ালি কি হয়, একটা কেসিং তৈরি হয়, মানে একটা টানেলের মতো তৈরি হচ্ছে। এখন দেখো আমার যে কেসিংটা আছে, এই কেসিং এর শেপটা কেমন হবে তার উপর। তো ওয়াটারটা আমরা এইদিকে ফিট করি, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ওয়াটারটা রেডিয়াল ডিরেকশনে বের হয়ে চলে যায়। এখন এটা কিভাবে বের হয়ে যায় সেটাই আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম কথা, এই পাম্প এই পানিটাকে কিভাবে টেনে আনতেছে। প্রথম কথা, এই পাম্প এই পানিটাকে টেনে কিভাবে আনতেছে সেটা আমাদের প্রথমে জানতে হবে। এখানে আসতে হয়, দেখো আমার এটা হলো ইম্পেলারের আই। তো এখানে দেখো ক্রস সেকশন ছোট, আর এইদিকে আমার ক্রস সেকশন কি দেখো বড়।
এখন এই আইটা যখন কিনা রোটেট করতে থাকে, ওই যখন আইটা রোটেট করতে থাকে তখন ওই আই থেকে বাতাস, এই আই এর ভিতরে এই কেসিং এর মধ্যে যত বাতাস ছিল সব বাতাসকে সে চারদিকে বের করে দেয়। দেখো বাতাসগুলোকে বের করে দিচ্ছে। তো বাতাসগুলো এভাবে, এখানে দেখো এইখানে কিন্তু ক্রস সেকশন ছোট, কেসিং আর ইম্পেলারের ক্রস সেকশন ছোট, ধীরে ধীরে কেসিং আর ক্রস ইম্পেলারের দূরত্ব কি বাড়তে আছে, তাই না? বাড়তেছে, মানে ক্রস সেকশন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। মানে এর মধ্যে তো বাতাস যাক আর পানি যাক, তার ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে কমতে থাকবে, কিন্তু প্রেসার বাড়তে থাকবে। প্রথম যখন বাতাসটা বের হয়ে গেল, এই হাই রোটেশনে ইম্পেলার রোটেশনের কারণে বাতাসটা যখন বের হয়ে গেল, তখন বাতাস বের হয়ে যাওয়া মানে কি ওখানে কি আর অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকবে নাকি তার চেয়ে কম থাকবে প্রেসার? বলো তো। কম থাকবে প্রেসার। কম থাকবে। এখন তুমি এই কম থাকা অবস্থাকে একটা পাইপের সাথে যদি একটা পানির সাথে কানেক্ট করে দাও, তখন পানি কি আর নিজের জায়গায় থাকতে পারবে না কম প্রেসারের জায়গায় চলে আসবে? পানি তো আছে সারফেস ওয়াটার, মানে কি সে আন্ডার অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, তাই না? তো যেহেতু এই সেন্টারে আমার কি হচ্ছে, একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, নেগেটিভ প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসারের কম। এখন এখানে যদি আমি একটা ওয়াটার সারফেসের সাথে এটাকে অ্যাড করে দিই, যদি আমি সিম্পলি যদি বলি এটাকে যদি এখন একটা ওয়াটারের সাথে অ্যাড করে দিই পাইপের মাধ্যমে, তাহলে কানেক্টেড পাইপের মধ্যে দিয়ে ওয়াটারটা কি ওখানে ছুটে আসবে না ওই শূন্যস্থান পূরণ করার জন্য? তো এর মাধ্যমে কি হচ্ছে, আমার পাম্পটা পানিটাকে টেনে আনতেছে, এরপর পানিটাকেও আবার ওই বাতাসের মতো চারপাশে ছড়াই দিচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এর মধ্যে বাতাস না থেকে যখন পানি আসবে, সে পানিটাও তো ওই আগের মতো কি হয়ে যাবে, চারপাশে ছড়ায় যাবে। ছড়ায় যাবে কিভাবে? ক্রস সেকশন, প্রথমে পানিটা আসলো কি ভেনের মধ্যে দিয়ে কিছুটা প্রেসার পাইলো, এরপর কেসিং এর সাইজ, ভেনের মধ্যে দিয়ে যে পানিটা বের হচ্ছে সেটা কিন্তু আবার দেখো কেসিং এর সাইজ ধীরে ধীরে বড় হচ্ছে, মানে ইম্পেলার থেকে কেসিং এর সাইজ বড় হচ্ছে, মানে কি আলটিমেটলি প্রেসারটা তোমার কি হচ্ছে, ক্রস ভেলোসিটি কমতেছে আর প্রেসারটা বাড়তেছে। এবার বুঝতে পারছো? ভেনের সাইজ, তারপর ভেনের ওপেনিং গুলো, কেসিং এর সাইজ, এর উপর ডিপেন্ড করে আমাদের কি ওয়াটারটা সেন্ট্রিফিউগালি ডিসচার্জ করা হয় হাই প্রেসারে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রেসারে ওয়াটারটা আমার ইম্পেলারের আইতে আসছে তার চেয়ে বেশি প্রেসারে ওয়াটারটা আমাদের ডিসচার্জ হচ্ছে। এবার বুঝতে পারছো? যে কোশ্চেন, জি স্যার বুঝতে পারছি। তো এইটা হলো কি তোমাদের দেখলে এই ভিডিওতে একবার দুইবার আর আমার কথাগুলো যদি শুনো তাহলে দেখবে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তো এটা বলতেছে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্লাসিফিকেশন বেসড অন দা রোটেশন। রোটেশন বলতেছে কি আমার ইম্পেলারটা ক্লকওয়াইজ রোটেট করতে পারে আবার এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে। যদি ইম্পেলারটা ক্লকওয়াইজ রোটেট করে তখন তাকে বলা হয় রাইট হ্যান্ডেড সেন্ট্রিফিউগাল পাম্প, আর যদি রোটেশনটা এন্টি ক্লকওয়াইজ হয় তাকে বলা হয় লেফট হ্যান্ডেড সেন্ট্রিফিউগাল পাম্প। এখন সেন্ট্রিফিউগাল পাম্পকে আবার কিছু ক্লাসিফিকেশন করা হয়, একটা হচ্ছে ভলিউম পাম্প, একটা হলো ডিফিউজার পাম্প, একটা হলো টারবাইন পাম্প, একটা হলো এক্সিয়াল ফ্লো পাম্প। প্রথমে যদি আমি ভলিউম পাম্প নিয়ে কথা বলি, ভলিউম পাম্পটা কি? ভলিউম পাম্পে ওয়াটারের প্রেসারটা ডিফাইন করার ক্ষেত্রে কেসিং এর একটা কি থাকে, ভলিউট কেসিং এর একটা অবদান থাকে। ভলিউট কেসিং এর অবদানটা কি রকম? তো এই ছবিটাতে দেখো ঠিক এই লোকেশনে ইম্পেলার থেকে কেসিং এর যা দূরত্ব, আমি যখন রোটেট করে আসতেছি একবারে ডিসচার্জ পর্যন্ত, তখন কি বলতো ভলিউট পাম্প থেকে ইম্পেলারের দূরত্বটা কি বাড়ছে না কমছে? এখান থেকে কি বুঝতে পারতেছ যে ইম্পেলার থেকে কেসিং এর দূরত্ব ধীরে ধীরে কি বাড়ানো হয়েছে না এখানে? দেখো তো, বা আমি যদি জি স্যার বাড়তেছে স্যার। ধরি এটা যদি হয় আমার ইম্পেলার, দেখো ভলিউটটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে, সরি কেসিংটা তৈরি হয়েছে এইভাবে, ঠিক না? এভাবে তৈরি হয়েছে না? এটা হলো আমার ইম্পেলার। তো ভলিউটের সাইজ ধীরে ধীরে কি কেসিং এর সাইজ ধীরে ধীরে বড় হয়ে গেছে না? এই টাইপের সেন্ট্রিফিউগাল পাম্পকে বলা হয় ভলিউট পাম্প। কি বলা হয়? ভলিউট পাম্প। ভলিউট পাম্প কেন বলা হচ্ছে? এক তো ইম্পেলার থেকে ওয়াটারটা কি হচ্ছে সেন্ট্রিফিউগালের কারণে বাইরে বের হয়ে যাচ্ছে, এই দিক থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে সেই ওয়াটারটা আবার এর মধ্যে দিয়ে ট্রাভেল করবে। ট্রাভেল করার সময় কি ওয়াটার ফ্লোয়িং পাথের ক্রস সেকশনাল এরিয়া বাড়তেছে না কমতেছে?
কেসিং এর গা বরাবর যে পানিটা যাচ্ছে, তাহলে কেসিং থেকে ইম্পেলারের দূরত্বটা কি বাড়তেছে? তাহলে কি ক্রস সেকশন এরিয়া বাড়তেছে না কমতেছে? বলো তো তো। এরিয়া বাড়ছে। হ্যাঁ, যখন এরিয়া বাড়ে তখন কি ভেলোসিটি বাড়ে নাকি ভেলোসিটি কমে? এরিয়া বাড়লে ভেলোসিটি বাড়ে না কমে? কমে। তাহলে ভেলোসিটি কমলে কি হয়? প্রেসার বাড়ে না কমে? প্রেসার বাড়ে। তো বলতেছে যে শুধুমাত্র ইম্পেলারই আমার ওয়াটারের প্রেসার ইনক্রিজ করতেছে না, সে ভলুট পাম্পের কেসিং তার সাইজ বৃদ্ধির মাধ্যমে আমাদের কি করতেছে? প্রেসারটাকে বাড়ায় ফেলতেছে। এই টাইপের পাম্পটাকে বলা হয় ভলিউট পাম্প। এই টাইপের পাম্পটাকে বলা হয় ভলিউট পাম্প। কেসিং যখন আমার ওয়াটারের প্রেসার ইনক্রিজ করতে সহায়তা করতেছে, এটাকে বলা হয় ভলিউট পাম্প। এরপরে আরেকটা পাম্প আছে, তো এখানে বলতেছে লিমিটেড সাকশন। এই ভলিউট পাম্প মোটামুটি 7 মিটারের কম গভীরতা থেকে ওয়াটারটাকে কি করে আনতে পারে? টেনে আনতে পারে। যেহেতু এখানে ভ্যাকুয়াম ক্রিয়েটের একটা অপশন আছে, যে বাতাসটাকে আগে বের করে দিতে হবে, সেহেতু এই জায়গাটাতে সেলফ প্রাইমিং করতে হয়। সেলফ প্রাইমিং বলতে বোঝাচ্ছে কি, পাম্প স্টার্টের আগে এই পুরো যে পাম্প আছে, পাম্পের মধ্যে একবার পানি ভরায় রাখতে হয়, ঠিক না? দেখবা অনেক পাম্প স্টার্ট করতে গেলে প্রথমে আগে পানি ঢালতে হয় পাম্পের মধ্যে, যাতে যে বাতাসগুলো আছে বাতাসগুলো যাতে একবারে বের হয়ে যায়, বাতাসগুলো যাতে আমার কোনো লস না করতে পারে। আগে থেকেই যখন পানি থাকে তখন পানির সোর্সের সাথে যখন এটাকে কানেক্ট করে দেওয়া হয়, তখন জাস্ট পানিটাকেই সে ডিসচার্জ করে দেয়। তো ভলিউট পাম্পে আমাদের প্রাইমিং দরকার। এখন ডিফিউজার পাম্পটা কি? ডিফিউজার পাম্প হয়ে গেল ভলিউট পাম্পের মতোই, কিন্তু ভলিউট পাম্পের ইম্পেলারের বাইরে আরো কিছু ভেন থাকে, আরো কিছু ভেন অ্যাড করা হয়, এইগুলোকে বলা হয় ডিফিউজার। তো দেখো, আগে যেটা ডিফিউজার ছিল, ডিফিউজারের যে পাশ দিয়ে ওয়াটারটা বের হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা কি করতেছি? আরেক ধরনের ভেন অ্যাড করতেছি, যেটা ডিফিউজার। ডিফিউজার দেখো কি, ক্রস সেকশন এখানে ছোট, আবার ক্রস সেকশনটা কিছু বাড়ায় ফেলা হয়েছে। মানে ইম্পেলারের মধ্যে দিয়ে ওয়াটার পাস করার সময় একবার ছোট ক্রস সেকশন থেকে বড় ক্রস সেকশনে বের হয়ে আবার আরেকটা ছোট ক্রস সেকশনে ঢুকে বড় ক্রস সেকশনে বের হয়ে যাবে। মানে দুইবার এখানে আমরা ভেনকে অ্যাপ্লাই করতেছি ওয়াটারের প্রেসার ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? তো যে ভলিউট পাম্পে আমরা ইম্পেলারের সাথে ডিফিউজার অ্যাড করতেছি, সেটাকে বলা হয় আমাদের ডিফিউজার পাম্প। বুঝে আসছে কথাটা? আমাদের কথা বুঝতে পারছো? মানে তোমার যে ইম্পেলার ছিল, ইম্পেলার বাইরের অংশের সাথে তুমি এডিশনালি আর এক ধরনের ভেন অ্যাড করে দিলে, মানে ওয়াটার পাস যখন ইম্পেলার দিয়ে বের হবে তখন আবার আরেকটা লেয়ারের মধ্যে দিয়ে পাস করবে, এইগুলোকে বলা হয় ডিফিউজার। তো ডিফিউজার পাম্প দেখো, একবার বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এখান থেকে আবার আরেক ধরনের টুথ বের হয়ে গেছে, তাই না? এগুলো ছিল আমার ভেন, ভেনের পর আবার আরেক ধরনের টুথ। তো ওয়াটারটা এদিক দিয়ে বের হয়ে এই টুথের সাথে আবার কি করবে? ছোট ক্রস সেকশন দিয়ে ঢুকে বড় ক্রস সেকশন দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো বলতেছে আমাদের ডিফিউজার পাম্প। এতটুকু বুঝতে পারলাম? এখানে কারো কোশ্চেন আছে? তো আজকে আমরা এতটুকুই পড়ব, কারণ আমাদের এক্সিএল ফ্লো আজকে শুরু করলে এক্সিএল ফ্লো বা টারবাইন পাম্প শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ আগামী দিন টারবাইন আর এক্সিএল ফ্লোটা শেষ করব, তারপরে পাম্প হাইড্রোলিক শেষ, তারপর আরেকদিন আমাদের ম্যাথ করলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। ওকে? তো কারো কোনো কোশ্চেন কোয়ারি থাকলে আমরা সেগুলো অ্যাড্রেস করব, না হলে আজকে আমরা এতটুকুই ক্লাস রাখি, ঠিক আছে? আর তোমাদের তো মনে আছে আগামী 18 তারিখে তোমাদের এক্সাম।